এটিএম আজহার ভাই স্বাধীন দেশে এখনো কেন তিনি বন্দী থাকবেন? মাজলুম নেতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া তো দূরের কথা, মামলাগুলো খালাস করা তো দূরের কথা, প্রাথমিক ভাবে তাকে জামিন পর্যন্ত দেওয়া হয়নি। এই জন্য আমি সরকার প্রদত্ত আহ্বান করি, আগামী ঈদের আগে এই 2-3 দিনের ভেতরেই যেন এটিএম আজহার ভাইকে মুক্ত করে দেওয়া হয়। আমরা বাংলাদেশে দেখেছি 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি। লক্ষ লক্ষ বিএনপি জামাতের নেতৃবৃন্দ জেলখানার মধ্যে ছিলেন, তারা আজকে মুক্ত পেয়েছেন। আগামীতে সুন্দর একটি ঈদ আমরা উদযাপন করব। শেখ হাসিনা মুক্ত, স্বৈরাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটা ঈদের আনন্দ বাংলাদেশ আমাদের মধ্যে অপেক্ষা করছে। সুতরাং সেই আনন্দকে সামনে রেখে পুরো জাতিকে ঈদের আন্তরিক অভিনন্দন জানাই। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। ঈদ মোবারক। তবে সাথে সাথে একটি দাবি আমি করতে চাই, আমাদের মাজলুম নেতা এটিএম আজহারুল ইসলাম তিনি আজকেও জেলের মধ্যে বন্দী, তাকে মুক্ত করে দেওয়া হয়নি। আমরা দেখেছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 37টি মামলা ছিল, সবগুলো মামলা থেকে খালাস করে দেওয়া হয়েছে, তিনি মুক্ত হয়েছেন। তারেক জিয়ার সবগুলো মামলা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দুঃখ এবং কষ্টের বিষয়, মাজলুম নেতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে এখন পর্যন্ত মুক্তি দেওয়া তো দূরের কথা, মামলাগুলো খালাস করা তো দূরের কথা, প্রাথমিক ভাবে তাকে জামিন পর্যন্ত দেওয়া হয়নি। এই জন্য আমি সরকার প্রদত্ত আহ্বান করি, এটিএম আজহার ভাই স্বাধীন দেশে এখনো কেন তিনি বন্দী থাকবেন? এখনো কেন তিনি ভেতরে কারাবন্দী অবস্থায় ঈদ পালন করবেন? এটা আমরা দেখতে চাই না। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সরকারের প্রতি উদ্যত আহ্বান করি, আগামী ঈদের আগে এই 2-3 দিনের ভেতরেই যেন এটিএম আজহার ভাইকে মুক্ত করে দেওয়া হয়, তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। জামাত ইসলামের নেতৃবৃন্দ মনে আনন্দ লাগবে, বাংলাদেশের তৌহিদি জনতা মনে শান্তি পাবে যদি এটিএম আজহার ভাই মুক্তি পান, তাকে মুক্ত করে দেওয়া হয়। আমরা জানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে যেই ট্রাইব্যুনাল স্বৈরাচার হাসিনা গঠন করেছিল, এটা একদম প্রকাশ্য বানোয়াট, ভারতের ইশারায় নাটক মঞ্চায়ন করে জামাত ইসলাম বিএনপির নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়ার জন্য তারা এই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল গঠন করেছিলেন। জামাতের যেই নেতৃবৃন্দদের ফাঁসি দেওয়া হয়েছে, প্রত্যেকটা ফাঁসি মিথ্যা, প্রত্যেকটা শিক্ষা আসামি সাক্ষ্য মিথ্যা, প্রত্যেকটা ঘটনা মিথ্যা। শুধুমাত্র ভারতের ইশারায় বাংলাদেশ ইসলামপন্থীদের দমিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়া হয়েছে। ভারতের দালালি যারা করবেন এ জাতি তাদের বয়কট করতে বাধ্য হবে। এবং আমরা পরিষ্কার করে বলি, বর্তমান স্বাধীন বাংলাদেশে আমরা ভারতপন্থীও হতে চাই না, আমেরিকাপন্থী হতে চাই না, আমরা বাংলাদেশের জনগণ বাংলাদেশপন্থী হতে চাই। বাংলাদেশের স্বার্থ থাকবে যেখানে, আমরা থাকবো সেখানে, কারণ দাবেদারি দালালি করে নয়, আমরা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। একটি কথা আমি আগের একটি বিষয় বলে সামনে যেতে চাই। আমরা আসলে ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকান লোক, তিনি শুধু আমেরিকার পক্ষে কাজ করবেন। ডক্টর ইউনূস ইউরোপের লোক, আমেরিকা এবং ইউরোপের তিনি দালালি করবেন। কিন্তু আজকে যে তথ্য আমি দেখলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস চায়না যাওয়ার পরে আমরা যে তথ্যটি পেলাম যে তিনি চীনের হাইনান প্রদেশের তিনি উপদেষ্টা, গভর্নর উপদেষ্টা ছিলেন। অর্থাৎ তিনি শুধু আমেরিকা বা ইউরোপের লোক নয়, দেশের মতো একটা প্রদেশের তিনি উপদেষ্টা ছিলেন, গভর্নর উপদেষ্টা। তার মানে আমরা বাংলাদেশে বসে ডক্টর ইউনূস সাহেবকে চিনতেও পারিনি, তার মূল্যায়নও করতে পারিনি। বাংলাদেশের ইতিহাসে একমাত্র গ্লোবাল সেলিব্রিটি মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীতে সবচাইতে সম্মানিত 3টি পুরস্কার, 1 নম্বর নোবেল পুরস্কার, তারপর রয়েছে আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, 3 নম্বর মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড। পুরো পৃথিবীর মধ্যে 12 জন ব্যক্তির সৌভাগ্য হয়েছে এই 3টি পুরস্কার একত্রিত ভাবে পাওয়ার। তার মধ্যে একজন ব্যক্তি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো পৃথিবীর 160টি ইউনিভার্সিটিতে ইউনূস সেন্টার রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যকরী রিসার্চ হয়। সুতরাং আমরা ডক্টর ইউনূসকে এতদিন চিনতে পারিনি, তাকে মূল্যায়ন করতে পারিনি। সুতরাং যেহেতু সময় এসেছে, আমাদের উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সুযোগটা তাকে আরো বাড়িয়ে দেওয়া এবং তার পাশে থেকে তাকে সহযোগিতা করে। তিনি কোনো দলের নয়, তিনি কোনো মতের নয়, মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এই দেশের উন্নতি কল্পে তিনি যদি কাজ করতে পারেন, আমি আশা করি দেশ উন্নতি হবে। এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোদেরকে আমি উদ্যত আহ্বান করব, আগামীতে নির্বাচনের মাধ্যমে জামাত ইসলাম কিংবা বিএনপি যেই দলই ক্ষমতার যাক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন ফেলে দেওয়া না হয়।
তাকে রাষ্ট্রপতি করে তাকে রাষ্ট্রপতির জায়গায় যেন রাখা হয় এবং তার প্রতিনিধিত্বে এই দেশ যেন আরো সামনের দিকে অগ্রসর হতে পারে। এই জন্য সমস্ত রাজনৈতিক দলে একত্রিতভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার বলে মনে করি। মাসুক ভাই সর্বশেষ প্রশ্ন করেছেন তিনটি বিষয়, আমি 2 মিনিট উত্তর দেব। একটি বিষয় উত্থাপন করেছিলেন যে ঢাকা মহানগরী দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়েছে ইশরাক হোসেনকে, সম্ভবত গতকালকে আদালত ঘোষণা করেছেন। আমার প্রশ্ন হলো, নির্বাচন যদি অবৈধ হয় তাহলে মেয়র এখন নতুন করে ঘোষণা দিলে সেটা বৈধতা হবে কিনা এটা আইনজীবীরা পরিষ্কার করতে পারবেন। তবে আমার একটি কথা হলো, ইশরাক হোসেন যদি ঢাকা মহানগর দক্ষিণের মেয়র হন, আমাদের বগুড়ার হিরো আলম আবার প্রশ্ন তুলেছেন আমাকেও এমপি বানানো হোক। আমাকেও তো জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, এখন সেই ক্ষেত্রে ফয়সালা কি হবে? সংসদ যেহেতু বিলুপ্ত হয়েছে, নতুন করে আর সংসদ সদস্য হওয়ার সুযোগ নেই। তবে আমার দাবি হলো, ইশরাক হোসেন চৌধুরী যদি মেয়র হয় তাহলে চরমনাইয়ের পীর সাহেব মুফতি ফয়জুল করিম, আমরা দেখেছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে হামলা করে রক্তাক্ত করে বরিশালের সিটি নির্বাচনে তাকে কেন্দ্র থেকে বের করে দিয়েছিলেন। তাহলে তো মুফতি ফয়জুল করিম অর্থাৎ চরমনের পীর তিনিও দাবি রাখেন নতুন করে মেয়র হয়ে শপথ নিয়ে জনগণের কাজ করার। সেই ক্ষেত্রে সিদ্ধান্ত কি হবে এটাও আদালতকে সিদ্ধান্ত জানানো দরকার বলে আমি মনে করি। এবং জনগণের দাবি, ইশরাক হোসেন চৌধুরী যদি তিনি মেয়র হন তাহলে চরমনের পীর ফয়জুল করিমকেও মেয়র হিসেবে ঘোষণা করা দরকার। তারপরে সর্বশেষ যে বিষয়টি বলেছেন যে বিএনপি সব নেতা কর্মী কিন্তু খারাপ নয়। বিএনপি বাংলাদেশের নিঃসন্দেহে বর্তমানে সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, তাদের নেতাকর্মী বেশি, সাপোর্টার বেশি। সুতরাং তাদের মধ্যে কিছু কিছু নেতাকর্মী এমন কিছু অকর্ম করছেন যার জন্য পুরো দলের দুর্নাম হচ্ছে। এবং আপনি স্পেসিফিক একজন ব্যক্তির নাম বললেন, তিনি নাকি মুক্তিযোদ্ধা, সম্ভবত তার নাম নাকি ফয়জুর রহমান, নাকি ভাই কি নাম বললেন? একটি কথা বলি, অ্যাডভোকেট তিনি নাকি মুক্তিযোদ্ধা। তিনি বলেছেন যে বাংলাদেশের টঙ্গীর ইস্তিমার ময়দানে জঙ্গি তৈরির কারখানা, নাউজুবিল্লাহ। যে ইস্তিমার মাঠে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান নিজেদের খেয়ে নিজেদের পরে ইস্তিমার ময়দানে যান, সেখানে তিনারা সালাত আদায় করা শেখেন, কালেমা শেখেন, নামাজ রোজা হজ জাকাতের ট্রেনিং দেওয়া হয়। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের একটি আবেগের জায়গা, একটি অনুভূতির জায়গা, একটি ভালোবাসার জায়গা। সুতরাং সেই ইস্তিমার মাঠকে তিনি জঙ্গি তৈরির কারখানা বলেছেন। আমি মনে বলি, আমার মনে বলে তিনি বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার মনের মধ্যে আঘাত করেছেন। এই জন্য তাকে জাতির কাছে তওবা করে ক্ষমা চাওয়া দরকার। এবং আমি দাবি করি তিনি যদি জনগণের কাছে ক্ষমা না চান, এই ব্যাপারে তার ব্যাপারে আইনগত মামলা করে আদালতের মাধ্যমে তার কাছে জবাব চাওয়া দরকার। তার কারণ যে ইস্তিমার মঠে লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়, আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, ওখানে রাজনৈতিক কোন এজেন্ডা বাস্তবায়ন হয় না, শুধুমাত্র আল্লাহ রসুলকে স্মরণ করে। ইসলামের প্রাথমিক যুগে আমার নবী তাবলীগের যে কাজগুলো করেছেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে, ঘরে ঘরে গিয়ে দিনের দাওয়াত দেওয়া, তাবলীগ যদিও পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেয় না, তারপরে আমার নবীজির প্রাথমিক যুগের ইসলামের যে দাওয়াতি কাজগুলো করেছেন, এগুলো কাজ কিন্তু তাবলীগ এই বাংলাদেশে করে। বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা গ্রামে গ্রামে যান, মূর্খ মানুষ যারা নামাজ রোজা জানে না, নামাজ কিভাবে করতে হয়, ওযু কিভাবে করতে হয়, সালাত কিভাবে আদায় করতে হয়, দোয়া কুনুতটা কি, নামাজের ফরজ কি, ওয়াজিব কি, এগুলো কিন্তু তাবলীগ নিজেদের খেয়ে খেয়ে মসজিদে মসজিদে ঘুরিয়ে করে শিক্ষা দেয়। সুতরাং এই তাবলীগ জামাতকে কটাক্ষ করে তিনি মূলত ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করেছেন। এই জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। এই জায়গাতে শেষ নয় মাসুক ভাই, আমরা এই ফজলুর রহমান সাহেবকে দেখেছি, তিনি মাঝে মধ্যে লাইভে এসে বলেন যে আজ হোক কাল হোক আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে। বিএনপির কোন নেতা আওয়ামী লীগ ফেরার পক্ষে কথা বলে না, অথচ এই ফজলুর রহমান কথায় কথায় কেন আওয়ামী লীগ ফেরার পক্ষে কথা বলেন আমার বুঝে আসে না। আওয়ামী লীগকে ফিরানোর তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিনা এটা আজকে জাতির কাছে প্রশ্ন। আমরা তো তার জীবনের আমলনামা দেখলাম, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন, আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিলেন, তিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার মানে সারা জীবন আওয়ামী লীগের দালালি করেছেন। আওয়ামী লীগ করে যখন সুবিধা করতে পারেনি, বিএনপিতে যোগ দিয়েছেন। মূলত তিনি হলেন সুবিধাবাদী, সুবিধা ভোগ করার জন্য বিএনপিতে এসেছেন। আমি বিএনপির যিনি প্রধান তারেক জিয়ার কাছে আহ্বান করব, এইরকম নেতার কারণে কিন্তু বিএনপি রসাতলে যাবে, বিএনপি প্রশ্নবিদ্ধ হবে। আমি মনে করি এরকম বিতর্কিত নেতা, বিশেষ করে মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে ফজলুর রহমানের মতো যারা ইসলামকে অ্যাটাক করেন,
রসুলকে অ্যাটাক করেন, তাবলীগ জামাতকে অ্যাটাক করেন, আওয়ামী লীগকে ফিরাতে চান, এদের গলা ধাক্কা দিয়ে বিএনপি থেকে বের করে দেওয়া উচিত। এইরকম নেতা যদি বিএনপিতে থাকে, বিএনপির আরো দুর্নাম হবে, তাদের দিন দিন ভোট ব্যাংক কমে যাবে, বিএনপির দল ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এরকম 2-4 জন উস্কে ফাসকে নেতার ব্যাপারে বিএনপির সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমি মনে করি।